প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ফিজিক্স 1 বিষয়টির অভিকর্ষ ও মহাকর্ষ বা গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট 1 পেয়ে গেছো। আজকে পার্ট 2তে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক, অভিকর্ষ ও মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে আমি আলোচনা করেছি। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো তোমাদেরকে অবশ্যই এগুলো পড়তে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথমে অভিকর্ষ সম্পর্কে আলোচনা করেছি। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে, অর্থাৎ কোনো বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ সেই আকর্ষণটাকে মূলত অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। এরপরে দিয়েছি দেখো মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে, অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ। আমি অভিকর্ষতে বলেছি পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। আর মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ। তার মানে পৃথিবীটা যেহেতু মহাবিশ্বের একটা অংশ, অতএব এই অভিকর্ষটাও মহাকর্ষের অন্তর্গত, অর্থাৎ অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। যেহেতু পৃথিবীটা মহাবিশ্বের একটা অংশ, অতএব আমরা বলতে পারি সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। যখন দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু পৃথিবী হবে তখনই কেবল সেই আকর্ষণ বলটাকে আমরা অভিকর্ষ বলতে পারবো। তো আমি এই বিষয়টা দেখো এখানে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছি। এখানে আমি তিনটা চিত্র দিয়েছি, দেখো একটা হচ্ছে চাঁদ, একটা পৃথিবী এবং একটা বস্তু। তো এখানে আমি লিখে দিয়েছি, দেখো চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা অবশ্যই অভিকর্ষ। আবার পৃথিবীর সাথে যদি বস্তুর আকর্ষণ চিন্তা করো সেইটা হবে অভিকর্ষ, কিন্তু চাঁদ আর বস্তুর মধ্যে যে আকর্ষণটা থাকবে সেইটা হবে মহাকর্ষ। আবার যেহেতু অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, অতএব চাঁদ এবং পৃথিবী, পৃথিবী এবং বস্তুর যে আকর্ষণ সেটাকেও মহাকর্ষ আমরা বলতে পারি, কিন্তু চাঁদ এবং যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটাকে আমরা অভিকর্ষ বলতে পারবো না, সেটা মহাকর্ষ হবে। তো আশা করি মহাকর্ষ এবং অভিকর্ষ কি সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমি পরের স্লাইডে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করেছি। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিউটনের মহাকর্ষ সূত্র এবং এর ব্যাখ্যা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, তোমাদের পরীক্ষায় প্রায় সময় এই প্রশ্নটা এসে থাকে। তো আমি সূত্রটা দেখে নেই। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু বা বস্তুকণা একে অপরকে তাদের সংযোজক সরল রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু বা বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা কি বলা হয় মহাকর্ষ। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম এই মহাকর্ষ সম্পর্কে ধারণা প্রদান করেন। তো তিনি বলছেন এই যে আকর্ষণ বল বা এই মহাকর্ষীয় বলের মানটা হবে বস্তু বা বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের যে দূরত্ব অর্থাৎ মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই সূত্রের ব্যাখ্যাটা আমি নিচে দিয়েছি, ব্যাখ্যাটা দেখলেই তুমি আসলে ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এখানে লিখেছি, দেখো ধরি দুটি বস্তুকণার ভর যথাক্রমে m1 ও m2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব d। চিত্র 2 আমরা এই যে দেখো নিচে চিত্রটা দিয়েছি। চিত্র 2 এ দেখো এই যে m1 এবং m2 ভরের দুইটা বস্তুকণা এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d এবং নিচে f লিখেছি। f হচ্ছে এদের মধ্যকার আকর্ষণ বল বা মহাকর্ষীয় বল। এই কথাটা আমি এখানে লিখেছি, দেখো আকর্ষণ বল F হলে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে F প্রপোর্শনাল m1 ইন্টু m2 যখন d ধ্রুবক। তো এটা হচ্ছে মূলত সূত্রের প্রথম অংশটা। সূত্রের প্রথম অংশে আমরা দেখেছি আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তো এখানে বস্তু কণা দুইটা হচ্ছে m1 এবং m2। তো এই দুইটার গুণফলের সমানুপাতিক হবে বলটা। যখন d ধ্রুবক মানে যখন dটা স্থির থাকবে বা নির্দিষ্ট থাকবে, একই থাকবে যখন d এর মানটা, তখন যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলটা হবে ওই দুইটা বস্তু কণার ভরের গুণফলের সমানুপাতিক। এরপরে লিখেছি দেখো এবং f প্রপোর্শনাল 1/d স্কয়ার, আর ব্র্যাকেটে পাশে লিখে দিয়েছি যখন m1 ও m2 ধ্রুবক। তো এইটা হচ্ছে মূলত সূত্রের দ্বিতীয় অংশ। আমরা সূত্রে দেখেছি আকর্ষণ বলটা হচ্ছে এদের মধ্যকার অর্থাৎ বস্তু দুইটার মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে দূরত্বটা আমরা ধরেছি d। এই যে চিত্র 2 এ দেখো m1 m2 ভরের দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব d। তার মানে আকর্ষণ বল যদি f হয়, fটা হবে 1/d স্কয়ারের সমানুপাতিক অর্থাৎ দূরত্বের বর্গের। এই যে দেখো d হচ্ছে দূরত্ব, দূরত্বের বর্গের ব্যস্তানুপাত 1/d স্কয়ার
স্কোয়ার লিখেছি। তো এই এফ প্রপোর্শনাল 1/d² যখন হবে তখন লিখেছি দেখো m1 m2 ধ্রুবক। এটার মানে হচ্ছে যখন বস্তু দুইটার ভর নির্দিষ্ট থাকবে বা স্থির থাকবে তখন আকর্ষণ বলটা শুধুমাত্র দূরত্বের উপরে নির্ভর করে। আর প্রথম অংশে ডি ধ্রুবক দ্বারা বোঝায় যখন দূরত্বটা একই থাকবে তখন যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল বা মহাকর্ষ বলের মানটা ওই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক হবে। তো এই দুইটা অংশকে আমরা সমানুপাতের সূত্র থেকে একসাথে লিখতে পারি। এই যে দেখো আমি পরের লাইনে লিখেছি, অতএব এফ প্রপোর্শনাল m1 m2/d² সমানুপাতের সূত্র থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি। যেহেতু প্রথম অংশে আছে এফ প্রপোর্শনাল m1 m2 আর দ্বিতীয় অংশে এফ প্রপোর্শনাল 1/d², অতএব এই দুইটাকে একত্রে লিখলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল m1 × m2, এটা উপরে থাকবে আর d² যেহেতু নিচে ছিল সেটা নিচেই থাকবে। আর ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখো যখন m1 m2 ও d সবই পরিবর্তনশীল। তো যখন আমরা এই দুইটা পার্টকে একসাথে লিখব অর্থাৎ এফ প্রপোর্শনাল m1 × m2/d² লিখব তখন কিন্তু কোনোটাই স্থির থাকবে না, অর্থাৎ m1 m2 এবং এদের মধ্যকার দূরত্ব d এই তিনটাই যখন পরিবর্তনশীল হবে স্থির থাকবে না তখন আমরা এই সূত্র দিয়ে লিখতে পারি। তো যখন আমরা f প্রপোর্শনাল m1 × m2/d² লিখব এটার দ্বারা বোঝায় এই আকর্ষণ বলের মানটা এখানে তিনটা রাশির উপরেই নির্ভর করছে। আর প্রথম দুইটা অংশে প্রথমটাতে ডিটা স্থির ছিল অর্থাৎ দূরত্বটা ফিক্সড রেখে আমরা যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটা যখন চিন্তা করব তখন এইরকম হবে সূত্রটা। আবার বস্তু কণা দুইটাকে স্থির রেখে যদি দূরত্বটাকে কম বেশি করি তখন আকর্ষণ বলের মানটা এই দ্বিতীয় অংশের মতো হবে, অর্থাৎ তখন দূরত্বের উপরে নির্ভর করবে। আর এখানে তিনটাই চলক অর্থাৎ তিনটার উপরেই আকর্ষণ বলটা নির্ভর করছে। তো এখান থেকে আমরা দেখো পরের লাইনে লিখেছি বা এফ সমান জি m1 × m2/d²। তো এখানে জিটা কি? জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। যখন সমানুপাতিক থাকে এটাকে আমরা যখন সমান চিহ্ন দিব তখন এরকম একটা ধ্রুবরাশি দিয়ে আমরা লিখতে পারি। তো এই জিটাকেই বলা হয় মূলত মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এই কথাগুলো আমি নিচে লিখে দিয়েছি দেখো, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। সার্বজনীন কথাটার মানে হচ্ছে সকল অবস্থায় বা সকল ক্ষেত্রেই জি এর মানটা সমান। এই মহাবিশ্বের যে কোনো জায়গায় জি এর মানটা সবসময় একই থাকবে, এইটাই মূলত সার্বজনীন কথাটা দ্বারা বোঝানো হচ্ছে। তো উপরের সমীকরণটাকে দেখো আমরা 1 নং সমীকরণ দিয়েছি, আর এই যে 1 নং সমীকরণ এইটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। এই যে দেখো আমি নিচে এই কথাটা লিখে দিয়েছি। তো আশা করছি তোমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে আলোচনা করেছি। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে জানবো। আমি এখানে লিখেছি দেখো, দুটি বস্তু কণার ভর যথাক্রমে m1 ও m2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব d, আকর্ষণ বল F হলে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে আমরা লিখতে পারি F সমান g m1 × m2/d²। এই যে দেখো চিত্র 2, পূর্বের স্লাইডে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যায় এই চিত্রটা দিয়েছিলাম, সেম চিত্রটা আমরা এখানে দিয়েছি। আর উপরে কথাগুলো আসলে ওই ব্যাখ্যার মধ্যে যেরকম বলেছিলাম সেরকমই দিয়েছি। যদি মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা চায় বা মহাকর্ষ ধ্রুবক কি ব্যাখ্যা করো তখন তোমাকে এই কথাগুলো লিখে দিতে হবে। তো যাই হোক, চিত্র থেকে আমরা দেখছি যদি m1 এবং m2 ভরের দুইটা বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব d হয় এবং এদের মধ্যকার আকর্ষণ বলটা যদি F হয় তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে আমরা লিখতে পারি F সমান হবে কি g m1 × m2/d²। তো এই যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা g এর মানটা বের করতে পারি। দেখো এই যে পাশে পরের লাইনে আমরা জি এর মানটা বের করেছি। জি সমান কি হবে? পূর্বের লাইনে দেখো m1 × m2 এটা উপরে ছিল, এটা যখন f এর পাশে যাবে তখন নিচে চলে যাবে, আর d²টা নিচে ছিল, এটা আর গুণন করলে f এর সাথে গুণ আকারে থাকবে। এই যে দেখো আমরা তাই করেছি, জি সমান f d²/m1 × m2। তো এখানে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞাটা কিভাবে দেয়া যায় সেটা দেখব। তো আমি এখানে লিখেছি দেখো, যদি বস্তু কণাদ্বয়ের প্রত্যেকটির ভর 1 একক এবং এদের মধ্যবর্তী দূরত্ব 1 একক হয়, অর্থাৎ m1 সমান m2 সমান 1 এবং d সমান 1 হয়, তবে g সমান f হবে। তো এই কথাটা যদি আমরা উপরের সমীকরণের ক্ষেত্রে দেখি, আমরা বলছি যদি বস্তু কণাদ্বয়ের প্রত্যেকটার ভর 1 একক হয় অর্থাৎ 1 কেজি করে হয়। এখানে দেখো m1 এর মান যদি 1 কেজি হয়, m2 এর মানটা যদি 1 কেজি হয়, আবার বলছি এদের মধ্যবর্তী দূরত্ব 1 একক হয়। তো দূরত্বের একক হচ্ছে মিটার। তো যদি d এর মানটা 1 মিটার হয় তাহলে উপরে 1, এই যে নিচে 1 × 1, তার মানে শুধু f থাকবে এখানে। এই কারণে আমরা বলছি তবে g সমান f হবে, অর্থাৎ m1 m2
দুইটাই যদি 1 কেজি ভরের হয়, ডি এর মানটা যদি 1 মিটার হয়, তখন জি এর মানটা হবে এফ। মহাকর্ষীয় বলের মানটাই জি এর মান হবে। তো এখান থেকে আমরা জি এর সংজ্ঞাটা দিতে পারি। এখানে কন্ডিশন দেখো, m1 সমান m2 সমান 1, অর্থাৎ দুইটা বস্তুকণার ভর যদি 1 একক হয় বা 1 কেজি হয়, ডি সমান 1, দূরত্বটা যদি 1 মিটার হয়, তখন মহাকর্ষীয় বল এফটাই হবে মূলত মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। তো এই কথাটাই আমরা সংজ্ঞায় বলেছি দেখো। সুতরাং একক ভর বিশিষ্ট দুটি বস্তু যদি একক দূরত্বে অবস্থিত হয়, তবে বস্তু দুটি পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এরপরে দেখো অর্থাৎ দিয়ে লিখেছি, অর্থাৎ একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তার সাংখ্যমান মহাকর্ষীয় ধ্রুবকের সাংখ্যমানের সমান। তো এই দুইটার মধ্যে সুতরাং দিয়ে যেটা দিয়েছি সেটা তোমরা সংজ্ঞায় লিখবে যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। আর নিচে অর্থাৎ দিয়ে যে কথাগুলো আমি লিখেছি সেটার মানে হচ্ছে যে যখন বস্তু কণা দুইটার ভর 1 একক বা 1 কেজি হবে, এদের মধ্যকার দূরত্ব যদি 1 মিটার হয়, তখন মহাকর্ষীয় বলের যে মানটা পাবো সেইটাই হচ্ছে মূলত মহাকর্ষীয় ধ্রুবকের সংখ্যামান বা সাংখ্যমান। তো আশা করছি মহাকর্ষীয় ধ্রুবক কি সেই বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডগুলোতে আমি মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মান নিয়ে আলোচনা করেছি। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি মহাকর্ষীয় ধ্রুবকের এককটা বের করেছি। আমরা জানি জি সমান হচ্ছে এফ ডি স্কোয়ার বাই m1 m2, পূর্বের স্লাইডে আমরা এটা দেখেছি। তো জি এর এককটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেখো, যদি আমরা বলের একক, দূরত্বের একক আর নিচে ভরের একক বসিয়ে দিই, তাহলে কিন্তু জি এর একক বা মহাকর্ষীয় ধ্রুবকের এককটা আমরা পেয়ে যাব। যেহেতু এককের সর্বাধিক প্রচলিত পদ্ধতি হচ্ছে তিনটা, সিজিএস, এমকেএস এবং এফপিএস। এই এমকেএসটাই মূলত এসআই পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে বল, দূরত্ব এবং ভরের একক বসিয়ে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর এককটা বের করেছি। এই বিষয়গুলো আমি আর আলোচনা করছি না, তোমরা এখান থেকে দেখে নিবে। তারপরে দিয়েছি দেখো জি এর মান। এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই যে মানটা, এটাই হচ্ছে মূলত মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। আমরা পূর্বের স্লাইডে জি এর সংজ্ঞায় বলেছিলাম, একক ভরের দুইটা বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তখন বস্তু কণা দুইটা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। তো এরপরে দেখো জি এর মানের তাৎপর্যটা আমি দিয়েছি। এই জি এর মানের তাৎপর্যের মধ্যেই মূলত আমরা সংজ্ঞাটা ব্যবহার করব। তো দেখো, এখানে আমি বলেছি জি এর মান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যকার আকর্ষণ বলের মান হবে 6.673 ইন্টু 10⁻11 নিউটন। আমরা যেরকম সংজ্ঞায় বলেছিলাম যে একক ভরের বা 1 কেজি ভরের দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব যদি 1 মিটার হয়, তখন পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। যেহেতু আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মানটা জানি 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তো এটার মানে হচ্ছে যে 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যকার আকর্ষণ বলটা হবে এই যে সংখ্যাটার সাথে, যেহেতু বলের একক নিউটন, এই নিউটন পর্যন্ত লিখবে। আমি এটাই লিখেছি এখানে। তো আশা করছি জি এর মানের তাৎপর্যটা বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অতি সংক্ষিপ্ত অংশে এই প্রশ্নটা প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে, তো তোমাদেরকে অবশ্যই এটা ভালো করে বুঝতে হবে। তো আশা করছি এই স্লাইডে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তুমি বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রাটা বের করেছি। তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা বের করেছি। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি এফ সমান জি m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এখানে m1 m2 হচ্ছে দুইটা বস্তু কণার ভর, এদের মধ্যবর্তী দূরত্ব ডি হলে আকর্ষণ বল যদি এফ হয়, তখন আমরা এরকম ভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা পূর্বের স্লাইডে দেখেছি জি এর মানটা পাই এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। তো এখানে এফ হচ্ছে বল, ডি মানে হচ্ছে দূরত্ব, m1 m2 হচ্ছে ভর। তো এই বিষয়টা দেখো আমি পরের লাইনে পাশে কথাই লিখেছি, বা জি সমান বল ইন্টু দূরত্ব স্কোয়ার বাই ভর স্কোয়ার। যেহেতু দূরত্বের স্কোয়ার আছে আর নিচে দুইটা ভর, তার মানে ভর স্কোয়ার হবে। আবার বলটাকে আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। তো এই যে দেখো পরের লাইনে ডান পাশে আমরা বলের পরিবর্তে ভর ইন্টু ত্বরণ লিখেছি, সাথে আছে দূরত্ব স্কোয়ার আর নিচে ভর স্কোয়ার। আবার এই ত্বরণটাকে লিখে যায় দূরত্ব বাই সময় স্কোয়ার,
আর এখানে ভর উপর নিচে একটা কাটা যায়। তো পরের লাইনে দেখো আমরা তাই করেছি। বা জি সমান হবে ত্বরণের পরিবর্তে দূরত্ব বাই সময় স্কয়ার ইন্টু দূরত্ব স্কয়ার ছিল উপরে, এটা সেম রাখলাম। আর নিচে ভর স্কয়ার ছিল, শুধু ভর লিখেছি কারণ উপরে নিচে ভর একটা কাটা যাবে। যেহেতু আমরা মাত্রা বের করব, অতএব ভরের মাত্রা একটা বাদ যাবে। তো এখান থেকে আমরা পরের লাইনটা লিখেছি পাশে দেখো। বা জি সমান হবে পূর্বের লাইনে উপরে দেখো দূরত্ব ইন্টু দূরত্ব স্কয়ার আছে, তার মানে দূরত্ব কিউব হবে। আর এই যে সময় স্কয়ার, এটা নিচে ছিল, নিচে শুধু ভর আছে। তো এরকম যদি উপরে ভগ্নাংশ থাকে, নিচে যদি একটা রাশি থাকে, তখন এটাকে উল্টিয়ে ফেললে এটাও ভগ্নাংশ হবে, অর্থাৎ ভরটা নিচে থাকবে। তার মানে সময় স্কয়ার এবং ভর নিচে থাকবে আর উপরে হবে দূরত্ব কিউব। এই যে দেখো আমরা পাশে তাই লিখেছি। বা জি সমান দূরত্ব কিউব বাই সময় স্কয়ার ইন্টু ভর। তো এখন আমরা যদি সরাসরি মাত্রা বসিয়ে দিই, তাহলে আমরা জি এর মাত্রাটা পেয়ে যাব। তো এখানে যেহেতু সমান চিহ্ন আছে, তার মানে মাত্রা সমীকরণ হবে। তোমরা জানো মাত্রা লিখতে গেলে সরাসরি আমরা লিখতে পারি, কিন্তু যখন এরকম সমান চিহ্ন দিয়ে লিখবো, এটাকে মাত্রা সমীকরণ বলে। তো মাত্রা সমীকরণ লেখার সময় অবশ্যই উভয় পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে দেখো আমি সুতরাং দিয়ে তাই করেছি। সুতরাং জি এর এই যে দেখো দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়েছি বা তৃতীয় বন্ধনী দিয়েছি। তো জি সমান কি হবে, উপরের দূরত্ব কিউব ছিল, দূরত্বের মাত্রা হচ্ছে এল, তার মানে এল কিউব, আর নিচে ছিল সময় স্কয়ার ইন্টু ভর, তার মানে সময়ের মাত্রা স্কয়ার হবে। সময়ের মাত্রা হচ্ছে টি, ভরের মাত্রা এম। এই যে দেখো টি স্কয়ার এম লিখেছি, আর উভয় পাশে তৃতীয় বন্ধনী দিয়ে দিব। তো এখানে টি স্কয়ার এবং এম কে যদি আমরা উপরে উঠাই, তখন আমরা এই টি এর পাওয়ারটা -2 লিখবো। এম এর পাওয়ার নাই, তার মানে এম এর পাওয়ার এখানে 1 আছে, অতএব এম ইনভার্স 1 হবে, বা এম টু দি পাওয়ার -1 হবে। এই যে দেখো আমি পাশে তাই লিখেছি, এল কিউব টি টু দি পাওয়ার -2 এম ইনভার্স 1। তো এইটাই হচ্ছে মূলত জি এর মাত্রা। তো আশা করছি তোমরা জি এর মাত্রা নির্ণয়টা বুঝতে পেরেছো। অনেক সময় তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় জি এর মাত্রা নির্ণয় করো, বা মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা নির্ণয়, বা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন আসে। তো আশা করছি পরীক্ষায় আসলে তোমরা ইনশাল্লাহ পারবে। তো আশা করছি এই পার্টে আমি যে টপিকগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের পরবর্তী ভিডিওগুলো দেখতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া মাত্রই সেই ভিডিওটা তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।